স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় মৃত্যুদণ্ড। আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেয়া হয় ৫ বছরের কারাদণ্ড। মাইনুল মারুফের প্রতিবেদন। This video was broadcast by International Truth and Justice Project. কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় জুলাই মানবতা বিরোধী অপরাধের কোনো মামলার প্রথম রায় ঘোষণা। আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন। খোকন চন্দ্র বর্মন। 453 পৃষ্ঠার রায়ে উঠে আসে জুলাই গণহত্যার ঘটনা, এই মামলার সাক্ষ্য গ্রহণ, অভিযোগের বিষয় ও সাজা। প্রায় 2.5 ঘণ্টাব্যাপী রায়ে দোষী সাব্যস্ত হন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগকে 2 ভাগে ভাগ করে রায় দেন ট্রাইব্যুনাল। রায়ে মৃত্যুদণ্ড দেয়া হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। প্রথম চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তবে সর্বোচ্চ সাজার অপরাধ করলেও রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচন করায় কম সাজা দেওয়া হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। তিনি যেহেতু রাজসাক্ষী হিসেবে আদালতে মামলার ভেতরের সবচাইতে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো সাক্ষী হিসাবে আদালতের সামনে তুলে ধরেছেন, আদালতকে সত্য উদ্ঘাটনে সাহায্য করেছেন, সেই জন্য তার ব্যাপারে আদালত লিনিয়েন্ট ভিউ নিয়ে তাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও তাকে সকল কাউন্টেই দোষী সাব্যস্ত করা হয়েছে। আপিল করতে হলে সাজাপ্রাপ্তদের সশরীরে উপস্থিত হতে হবে 30 দিনের মধ্যে। এই মামলায় কোনো আপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ক্ষমতাচ্যুত হওয়ার পর 469 দিনের মাথায় বাংলাদেশেরই কোনো আদালত থেকে সর্বোচ্চ সাজার দণ্ড পেলেন রাজনীতি অঙ্গনে স্বৈরাচার তকমা পাওয়া শেখ হাসিনা। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষের প্রত্যাশা ছিল জুলাই গণঅভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে তার বিচার। অবশেষে সেই বিচার তো হলো, এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সাজা কার্যকর। তবে প্রসিকিউশন বলছে যেহেতু আসামিরা এখন পলাতক রয়েছেন, তারা যখনই আইনের আওতায় আসবেন তখন থেকেই শুরু হবে তাদের সাজা কার্যকর প্রক্রিয়া। মাইনুল মারুফ, 71, ঢাকা। এদিকে জুলাই মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সমুদয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল রায়ে বলছেন আসামিদের বিরুদ্ধে 5টি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়েছে। এর মধ্যে 2টিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড আর 1টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। তবে অপরাধের সঙ্গী হলেও মামলার রাজসাক্ষী হবার কারণে সাবেক আইজিপি মামুনের সাজা হয়েছে 5 বছর। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। This sentence shall be carried out. সাজা দেওয়ার ব্যাখ্যায় ট্রাইব্যুনাল বলেন, সংগঠিত অপরাধে প্ররোচনা ও উস্কানি দেয়া, আন্দোলনকারীদের হত্যার নির্দেশ এবং সংগঠিত অপরাধ প্রতিরোধে নিষ্ক্রিয়তা এবং অপরাধ সংগঠনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী। এই অপরাধে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। 2 নম্বর অভিযোগের অপরাধ বর্ণনায় ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনাকে 2টি অপরাধে দায়ী করা হচ্ছে। একটি হচ্ছে জুলাই আন্দোলন দমনে হেলিকপ্টার এবং প্রাণঘাতী মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ। দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনার এই নির্দেশ অনুসরণ করে 2024-এর 5 আগস্ট চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা, একই দিনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া। এই অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। We have decided to inflict her with only one sentence
that is sentence of death. একই অপরাধে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুন সমানভাবে দায়ী। এজন্য আসামি আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড দেয়া হয়। আদালত পর্যবেক্ষণে বলেন মামুনও মৃত্যুদণ্ড প্রাপ্য। তবে অপরাধের জন্য দোষ স্বীকার করে সত্য সাক্ষ্য দেওয়ায় ট্রাইব্যুনাল সন্তুষ্ট। তাই তার বিরুদ্ধে 5 বছরের সাজা ঘোষণা করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার। In consideration of the gravity of their injury and loss. হাসিনা ও কামালের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য। এই সম্পদ কিভাবে বণ্টন হবে এই বিষয়ে ব্যাখ্যা দেন অ্যাটর্নি জেনারেল। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। এর আগে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি উঠলেও তা আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য নিজ হাতে গড়া ট্রাইব্যুনালেই দণ্ডিত হলেন শেখ হাসিনা। রাষ্ট্রপ্রধান হিসাবে কোনো ব্যক্তির প্রথম সর্বোচ্চ শাস্তি। এই শাস্তি যে বার্তা দিচ্ছে বাংলাদেশের আগামী রাষ্ট্রপ্রধানদের, কেউ ফ্যাসিবাদ হয়ে আর পার পাবেন না, জনগণ তাদের বিচারের মুখোমুখি করবে। সৈকত সাদিক, ৭১, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ গুড়িয়ে দেয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় ওই এলাকা। পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলে দিনভর। ভাস্কর ভাদুরীকে সাথে নিয়ে আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বুলডোজার এনে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এভাবেই সংঘর্ষে জড়ায় ছাত্র জনতারা। দিনভর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দিয়ে খেলার মাঠ তৈরি করতে বেলা ১২টার দিকে 2টি বুলডোজার নিয়ে আসা হয়। শুরুতেই তাদের বাধা দেয় পুলিশ। সংঘাত এড়াতে শিক্ষার্থীদের বুলডোজার নিয়ে ভেতরে না যেতে অনুরোধ করা হয়। ব্যারিকেড দেয়া হয় সড়কে। আমাদের উদ্দেশ্য এই মাপিয়া হাসিনার আস্তানা বাংলাদেশে আমরা আর রাখবো না, কারণ এই জায়গা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আগুন সন্ত্রাস হবে। মুহূর্তেই সেই ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা সদস্যরা। পরে পুলিশ ও সেনারা লাঠিচার্জ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে পুলিশ। পুলিশ এসে মনে করেন কি ধাওয়া দিয়ে মানে টাইনেটু ছিঁড়ে ফেলেছে। এবং দ্বিতীয়ত কথা আছে কিন্তু যে এইখানে আওয়ামী লীগের দোসর পুলিশ রয়েছে, যেহেতু ৩২ নম্বর, এখানে ৩২ নম্বর থাকবে না, এখানে থাকবে এটা ৩৬ নম্বর। এর কিছুক্ষণ পরেই শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হয়। আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। কেউ কেউ রাস্তায় সিজদায় পড়ে শুকরিয়া আদায় করে। হাসিনার ফাঁসি হয়েছে, সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমরা চাই যে পরবর্তী সরকার আসবে হাসিনার ফাঁসি কার্য। এ সময় শিক্ষার্থীদের সাথে যুক্ত হয় সাধারণ মানুষ। ছাত্র জনতা একসাথে মিলে আবারও বুলডোজার নিয়ে ৩২ ভাঙতে গেলে পুলিশ ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ে। আবারও শুরু হয় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। দফায় দফায় টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এতে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। মানুষ জ্বালিয়ে দিচ্ছে দিনে দুপুরে, তাদেরকে গ্রেপ্তার করে না, কিন্তু এখানে একটা ভাঙা বাড়িকে ৪-৫ স্তরের নিরাপত্তা দিয়ে বেষ্টিত করে রাখছে। আমাদের উপরে মুহুর্মুহু আক্রমণ হচ্ছে, সাউন্ড গ্রেনেড মারছে, টিয়ার শেল মারছে। হোয়াট ইজ দিস? ১৩ তারিখের পর থেকে আওয়ামী লীগ কত রকমের অরাজকতা তৈরি করছে বাংলাদেশে, সেইখানে কোনো প্রশাসনের কোনো ভূমিকাই নাই। তারা নিরুপায় হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। অথচ আজকের এখানে সবাই যে ছাত্র জনতা এখানে আসছে খালি হাতে এখানে শান্তিপূর্ণ সমাবেশ করছে, তার ভিতরে গ্রেনেড হামলা চালাচ্ছে। আসলে এটা কি করতে চাচ্ছে দেশকে? ধানমন্ডি ৩২ নম্বরে শিক্ষার্থীদের সাথে পুলিশের এমন ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দিনভরই। কখনো পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে হটিয়ে দিচ্ছে, আবার কখনো শিক্ষার্থীরা পুলিশকে ধাওয়া দিয়ে নিয়ে যাচ্ছে। দিনভর চলা এই সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ বলছে যে কোনো ধরনের সংঘাত এড়াতে প্রস্তুত রয়েছে তারা। আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য। পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা সকলেই মাঠে আছে।
পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। দুপুর থেকেই যান চলাচল বন্ধ ছিল নিউ মার্কেট থেকে মিরপুরগামী সড়কে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে হস্তান্তরের জন্য ভারতকে দ্রুতই চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুসারে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য এই চিঠি পাঠানো হবে। আরও জানাচ্ছেন মামুন হোসেন। গণ অভ্যুত্থানে পতনের পর পালিয়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলটির অনেক নেতাকর্মীও আশ্রয় নেয় দেশটিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও ভারতে অবস্থান করছেন। রায়ের পর সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্তদের ফেরাতে ভারতে চিঠি পাঠানো হবে। আইনি প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন, এটা আপনি বরং যারা কোর্টের কেউ অথবা ইয়েকে জিজ্ঞেস করুন। আমি যেটা বুঝি সেটা হলো যে তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেই জন্য আমরা ভারতকে চিঠি দেবো তাকে ফেরত দেওয়ার জন্য। এর আগেও শেখ হাসিনাকে ফেরত আনতে চিঠি দেওয়া হয়েছিল, তার কোনো উত্তর পায়নি বাংলাদেশ। তৌহিদ হোসেনের দাবি, এবারের পরিস্থিতি ভিন্ন। সেই চিঠির কোনো জবাব আমরা পাইনি। এখন তো পরিস্থিতি অন্যরকম, বিচার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, এবং আপনারা দেখেছেন স্টেটমেন্ট যেটা, সেটা হলো যে তাদের সাথে তো আমাদের চুক্তি আছে সেই অনুযায়ী তার আওতায় আমরা তাদেরকে ফেরত দেব। এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এক বিবৃতিতে শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলেছে ভারত। মামুন হুসাইন, ৭১, ঢাকা। শেখ হাসিনার ফাঁসির রায়ে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেন, পৃথিবীর যে কোনো আদালতেই এই রায় হতো। এ সময় ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখলে বাংলাদেশের মানুষের সাথে শত্রুতা ও নিন্দনীয় কাজ হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে এই রায় ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শারমিনীরা রিপোর্ট। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় অবশেষে বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা এই রায়কে ঐতিহাসিক রায় উল্লেখ করেন। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। নৃশংস খুনি দায়ী ছিল। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়েও কথা বলেন। ভারত হাসিনাকে ফেরত না দিলে তা হবে নিন্দনীয়, যুক্ত করেন আসিফ নজরুল। আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যর্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এদিকে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার রায়কে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবার শঙ্কা নেই আশ্বস্ত করেন। সড়ক তো আমরা দেখি নাই, সড়কও কোনো আতঙ্ক নাই। আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। বড় ধরনের কোনো কিছু নাই, ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে, এটা তো আপনারও জানেন, আমিও জানি। ধানমন্ডি ৩২ রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক আছে বলেও জানান তিনি। সরকার থেকে উদ্যোগ নেওয়া হয়েছে দেখে তখন সবাই ডিপ্লয় করা হয়েছে। শারমিনীরা, ৭১, ঢাকা। দর্শক, বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির ধ্বংসাবশেষ গুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধাওয়া চলে সারাদিনই। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। সাজিদ, দিনভর হওয়া সংঘর্ষের খবর জানছিলাম, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি দেখছেন? পরিস্থিতি কি আগের থেকে কিছুটা ভালো হয়েছে নাকি আরও খারাপ হয়েছে? সবশেষ খবর জানতে চাইছি।
অবশ্য এই মুহূর্তে কিছুটা শান্ত হয়েছে, তবে আমরা মিনিট 15 আগে যেটি দেখেছি পুলিশের পক্ষ থেকে, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ছাত্র জনতাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে জায়গাটি থেকে সরিয়ে যাওয়ার জন্য। তবে ঠিক সেই মুহূর্তে কিছু উত্তেজিত ছাত্র জনতা আবারও হামলা করার চেষ্টা করলে সেই সময় পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পর এখন এই মুহূর্তে পরিবেশ অনেকটাই শান্ত। আমরা দেখছি যে 27 নম্বর থেকে মিরপুরের যে সড়কটি অর্থাৎ নিউ মার্কেটের দিকে যেটি গিয়েছে সেটি ইতিমধ্যেই সচল স্বাভাবিক করা হয়েছে। একই সাথে পান্থপথের যে সড়কটি কারওয়ান বাজার থেকে যেটি এসছে সেই সড়কটি স্বাভাবিক করা হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে এই সড়কগুলো প্রত্যেকটি সড়কে কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এই ছাত্র জনতা তারা কিন্তু দুদিকে দাঁড়িয়ে, অর্থাৎ 27 নম্বরের দিকে সোবহানবাগের মসজিদের সামনে দাঁড়িয়েছিল একটি অংশ, একটি গ্রুপ দাঁড়িয়েছিল কলাবাগানের অংশে, সেখানে তারা অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছিল এবং একই সাথে তাদের যে দুপুর থেকে তাদের যে উদ্দেশ্য ছিল 32 নম্বরটি ভাঙা, সেই ভাঙার উদ্দেশ্য নিয়েই তারা দাবি দেওয়া পেশ করছিল। তবে আমরা দেখেছি যে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বারবার বোঝানোর পরেও তারা যখন সরছিল না, ঠিক সেই মুহূর্তে তারা ভেতরে ঢোকার চেষ্টা করলে কিন্তু শেষবারের মতো একটি দুপক্ষের সংঘর্ষ, হামলা হয়, অর্থাৎ ইটপাটকেল নিক্ষেপ। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু তাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয়। তবে এই মুহূর্তে আমরা পরিবেশ অনেকটা শান্ত দেখছি। এখানে যে বুলডোজার নিয়ে আসা হয়েছিল সকালে সেই বুলডোজারটাও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুশরা, এই ছিল ধানমন্ডি থেকে সর্বশেষ। সাজিদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই সব শেষ জানতে আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ সরকার। জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্টি জানিয়েছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রতিবেশী দেশে আশ্রয়ে থাকা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবিও জানান তারা। শফিকুল হকের প্রতিবেদন। জুলাই হত্যাকাণ্ডের দায়ে কাঙ্ক্ষিত রায় আপাতত সন্তুষ্টি জানিয়েছে দেশের বড় রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায় বিচার হয়েছে। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা, শুধু অতীতের জন্য বিচার নয়, এটা আমাদের মনে রাখতে হবে। আর জামাতে ইসলামী মনে করে এই রায়ে গণ আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। ভবিষ্যতে কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠে, এই রায় সেই সতর্কবার্তাও বলে মন্তব্য দলটির নেতাদের। আংশিক হলেও আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে। অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাদের পিতা হারিয়েছে, স্বামী হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে, একটা সুবিচার তারা দেখতে পেল। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে। এদিকে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল এনসিপিও সংবাদ সম্মেলনে রায় পরবর্তী প্রতিক্রিয়া জানায়। 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি করেছে দলটি। এই রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে শেখ হাসিনা শুধু ব্যক্তি হিসেবে নয়, দল হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই গণহত্যার নির্দেশদাতা ছিলেন, সর্বোচ্চ হুকুমদাতা ছিলেন এবং পরিকল্পনাকারী ছিলেন। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানান এনসিপির এই শীর্ষ নেতা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সকল ফ্যাসিস্ট এবং তাদের দোসর এবং যে সকল সরকারি কর্মকর্তারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে। শফিকুল হক, 71, ঢাকা।
পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় কার্যকর না হওয়া পর্যন্ত গণ অধিকার স্বস্তি প্রকাশ করবে না বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি নুরুল হক নূর। সন্ধ্যায় রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নূর। একটি রায় আজকে আংশিক প্রকাশিত হয়েছে। আংশিক বলছি আমরা এই কারণে, এখন এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, সেটা 30 দিনে হোক কিংবা তার পরবর্তীতে কি প্রক্রিয়া হয় রায় কার্যকর করা। রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আসলে আমরা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের অন্যান্য সহযোগীদেরও বিচার হওয়া দরকার। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার না হলে, শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের বিচার হলে এটা একটা অসম্পূর্ণ বিচার হবে। জুলাই গণহত্যার রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তোষ জানিয়েছেন 24-এর গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সদস্য সহ অন্যান্যরা। এছাড়া সারা দেশে বিএনপি বৈষম্য বিরোধী আন্দোলন, এনসিপি নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। তাদের দাবি, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হোক। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। 24-এর গণ অভ্যুত্থানে 16 জুলাই প্রথম শহীদ হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। জুলাই গণহত্যার রায়ে তাই সন্তোষ প্রকাশ করেছে তার পরিবার। সাইদের মা সহ পরিবারের সবার দাবি, পলাতক আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো, তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। শেখ হাসিনার ফাঁসির আদেশে খুশি হয়েছেন সাভারের শহীদ শ্রাবণ গাজীর পরিবার। এছাড়া রায়ে উল্লাস প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাকসুর প্রতিনিধিরা। ময়মনসিংহে আনন্দ শোভাযাত্রা করেছেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে এক সমাবেশে বিএনপি নেতাকর্মীরা রায়ে সন্তোষ জানান। চট্টগ্রামে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেছে জাতীয় এনসিপি সহ তাদের অঙ্গ সংগঠনগুলো। এ সময় এনসিপি নেতারা রায় দ্রুত কার্যকরের দাবি জানান। আমরা মনে করছি এটি শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নয়, এটি বাংলাদেশের 24-এর জুলাই অভ্যুত্থানে শাহাদাত বরণকারী প্রত্যেকটা শহীদের মায়ের রায়। আমরা এই ট্রাইব্যুনালের প্রতি আস্থা রাখতে চাই যে এই কারণে খুব অতি সত্বর এই রায়কে কার্যকর করা হবে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় রাজশাহীতেও মিষ্টি বিতরণ করেছেন এনসিপি নেতাকর্মী এবং রাকসুর প্রতিনিধিরা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবর পেয়ে বগুড়ায় শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের নিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। খুনি হাসিনাকে আসলে একবার ফাঁসি দিয়ে তো আমাদের মন শান্ত করা সম্ভব না, তারপরেও যে রায়টা হয়েছে আমরা খুশি। যে ইন্টারিম সরকার, আমরা দেখলাম যে রায় ঘোষণার প্রায় 2 বছর পরে তার ফাঁসি কার্যকর দিল, এটা আরো অনেক আগে দেওয়ার দরকার ছিল। রায় ঘোষণার পরপরই নীলফামারী জেলা জজ আদালত চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও জামায়াতের আইনজীবীরা। জয়পুরহাটেও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। শেখ হাসিনার ফাঁসির আদেশে নেত্রকোনায় সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে এনসিপি। এছাড়া রায়কে ঘিরে রূপগঞ্জের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মনিরা কাজুরি, ৭১। ৩৬ দিনের আন্দোলন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি দিয়ে শুরু, যার শেষটা হয় সরকার পতনের মধ্য দিয়ে। আলোচিত সেসব দিনে গণহত্যার দায়ে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের সাজা দিয়ে রায় দিয়েছে। সেসব দিনের স্মৃতিচারণ করছেন ফরহাদ ইবনে মালিক। ২৪ জুনের শুরুতেই ২০১৮ সালের কোটা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করলে ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি মানতে সরকারকে ৪ জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয় তারা। ৫ জুলাই গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম, যা ৬ তারিখ প্রতিবাদ ও ৭ তারিখ ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। ৮ তারিখ শিক্ষার্থীরা ঢাকা সহ দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে। অবরোধ আরোপ হয় ৯ তারিখও। ১১ জুলাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই আন্দোলনকে অযৌক্তিক ও বেআইনি বলে দাবি করেন। আন্দোলনকারীরা সীমা অতিক্রম করছে বলে অভিযোগ করেন আসাদুজ্জামান খান কামাল।
14 জুলাই শিক্ষার্থীরা রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেয়। সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনা আন্দোলনকারীদের 71-এর রাজাকারের সঙ্গে মিলিয়ে বক্তব্য দেন। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে 15 ও 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে চলে বিক্ষোভ, হামলা চালায় ছাত্রলীগ। এর জেরে 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলে এতে হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগ। নিহত হন অনেকে, বন্ধ থাকে ইন্টারনেট। 19 জুলাই থেকে সারা দেশে জারি করা হয় কারফিউ। আন্দোলনে বাড়তে থাকে নিহতের সংখ্যা। এর মধ্যে 20 জুলাই আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যায় নাহিদ ইসলামকে। আন্দোলন থেমে যাবার বদলে চলতে থাকে তার আপন গতিতে। আন্দোলনের মাঝেই 21 জুলাই সর্বোচ্চ আদালতের রায়। সেখানে 93% কোটা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই রায়ে সাড়া না দিয়ে কমপ্লিট শাটডাউন আরও জোরদারের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। 30 জুলাই কোটা আন্দোলনের 6 সমন্বয়ককে আটকে রাখায় পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় এইচএসসি পরীক্ষার্থীরা। 31 জুলাই শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানান শিক্ষকরা। 2রা আগস্ট বিক্ষোভ তখনও অব্যাহত। এরই মধ্যে 4 আগস্ট থেকে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। 3রা আগস্ট সরকারের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে শেখ হাসিনার পদত্যাগের দাবি জানান নাহিদ ইসলাম। 4 আগস্ট মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে 5 আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করা হয়। 5 আগস্ট সকালে সব ধরনের কারফিউ উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ ছাত্র জনতা ঢাকা অভিমুখে রওনা দিলে চাপে পড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, পরে আইন সংশোধন করে অধ্যাদেশ জারি এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থাও পুনর্গঠন করা হয়। মামলা হবার 458 দিনের মাথায় জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডের সাজা পেলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে শেখ হাসিনার মামলার রায়ের খবরটি। বিবিসি, সিএনএন, আল জাজিরা, ডয়েচে ভেলে সহ বিশ্বের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমে এসেছে হাসিনার মামলার রায়ের খবর। এই রায় বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে গুরুতর প্রভাব ফেলবে বলেছে আল জাজিরা। আর হাসিনার রায়ের প্রভাবে বাংলাদেশ জুড়ে নতুন অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রয়টার্সের প্রতিবেদনে। আরও জানাচ্ছেন আফসানা শাওন। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণার সাথে সাথেই সরাসরি সম্প্রচার করেছে বেশিরভাগ আন্তর্জাতিক গণমাধ্যম। আদালত থেকে সরাসরি সম্প্রচার করেছে বিবিসি, আল জাজিরা এবং ডয়েচে ভেলে। সরাসরি সম্প্রচারে ছিল রয়টার্সও। এমনকি রায়কে ঘিরে ধানমন্ডি 32 নম্বরে বিক্ষোভ সহিংসতার খবরও দিয়েছে রয়টার্স। রায় ঘোষণার সাথে সাথেই আদালত থেকে সরাসরি সম্প্রচারে গেছে বিবিসি। পিছিয়ে ছিল না তাদের অনলাইনও। রায়ের সব খবরের খুঁটিনাটি নিয়েছিল লাইভ আপডেট। বিবিসির চেয়ে কিছুটা বেশি গুরুত্ব দিয়ে হাসিনার রায়ের খবর দিয়েছে আল জাজিরা। তাদের অনলাইনের মূল খবরই ছিল হাসিনার মামলার রায়, ছিল লাইভ আপডেটও। আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে হাসিনার মামলার রায়ের খবর দিয়েছে ডয়েচে ভেলে। তাদের অনলাইনের পুরো হোম পেজ জুড়েই ব্যানার করে এই খবর দেয়া হয়েছে, ছিল খবরের খুঁটিনাটি সব তথ্যই। হাসিনার রায়ের খবরকে অনলাইনে দ্বিতীয় প্রধান শিরোনাম করেছে এপি। তাদের শিরোনাম ছিল মানবতাবিরোধী অপরাধে বহিষ্কৃত নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল। হাসিনার রায়ের খবরটি প্রধান শিরোনাম করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি অনলাইন। লিখেছে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড। প্রধান শিরোনাম না হলেও হোম পেজেই হাসিনার রায়ের খবরটি স্থান পেয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনে। তারা লিখেছে ছাত্র আন্দোলন দমনের জন্য বাংলাদেশের বহিষ্কৃত প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড। আফসানা শাওন, 71।
চট্টগ্রামের লালদিয়ার চরে কন্টেইনার টার্মিনাল নির্মাণে প্রায় ৭.৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইউরোপীয় প্রতিষ্ঠান এপি মুলার, যা সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির ভিত্তিতে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি বিনিয়োগ। আনুষ্ঠানিক চুক্তিসহ অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এটি অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প, যা বাস্তবায়নে সময় লাগবে ৩ বছর। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। চট্টগ্রামের পতেঙ্গার কাছাকাছি লালদিয়ার চর, এখনও বিস্তৃত বালু মাঠ। তবে আগামী ৩ বছরে সেখানেই হতে যাচ্ছে অত্যাধুনিক কন্টেইনার টার্মিনাল। ইউরোপীয় প্রতিষ্ঠান এপি মুলার এজন্য বিনিয়োগ করবে $৫৫ কোটি বা প্রায় ৭.৫ কোটি টাকা। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে হতে যাওয়া এই প্রকল্পের চুক্তিসই অনুষ্ঠানে নৌ পরিবহন উপদেষ্টা বলেন, এটি অন্তর্বর্তী সরকারের নেয়া সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। আমাদের দেশে দক্ষ জনশক্তি আছে, এই জনশক্তি আমরা আমাদের দেশে ইউজ করতে চাই। আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে, আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য, জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান। বিনিয়োগ চুক্তি ও শর্ত অনুযায়ী লালদিয়া কন্টেইনার টার্মিনালের 100% মালিকানা থাকবে সরকারের, যা কেবল পরিচালনা করবে এপি মুলার। বক্তারা বলেন, অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে এখানে নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের সেবা, বাড়বে বন্দরের সক্ষমতা ও কর্মসংস্থান। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, ইউরোপের সবচেয়ে বড় বিনিয়োগ হতে যাচ্ছে লালদিয়ার চরে। টেকসই অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার বিকল্প নেই। সেজন্য লজিস্টিক্স সেবায় গতি দরকার। এক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ লালদিয়া কন্টেইনার টার্মিনাল। আগামী 4 বছরের মধ্যে আমরা আরও 4টি বন্দরের চুক্তি করব। প্রতিশ্রুতি অনুযায়ী আমরা বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় উন্নতি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করব। এতে বহু মানুষের দক্ষতা বাড়বে, সৃষ্টি হবে কর্মসংস্থান। যে কোনো মূল্যে সেবা গ্রহীতাদের সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। কার্যক্রম শুরুর পর 30 বছর পরিচালনার দায়িত্বে থাকবে এপি মুলার, আর আয়ের অর্ধেক পাবে বাংলাদেশ সরকার। রাকিব হোসেন, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।